ওকে, আমরা তাহলে আজকে চতুর্ভুজ শুরু করব। তো চতুর্ভুজের আজকে বেসিক যে জিনিসগুলো জানা উচিত, সেই জিনিসগুলো আমরা আজকে জানবো। তো চতুর্ভুজ করতে গেলে আমরা হচ্ছে প্রথমে একটু দেখে নেই আমরা সিলেবাসের কোথায় আছি। আমাদের বিসিএস এর যে সিলেবাস আছে সেখানে রেখাকোণ আছে, এটা আমরা করেছি। তারপর ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, এগুলো আমরা লাস্ট 3টা ক্লাসে বিস্তারিত পড়লাম। তো সাথে পিথাগোরাস পড়েছি, অর্থাৎ 3টা ক্লাস আমরা ত্রিভুজ পড়েছি, তারপর পিথাগোরাস পড়েছি। আজকে আমরা শুরু করবো হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তারপর হচ্ছে আমরা আজকের ক্লাস, আগামী ক্লাস, এই ক্লাসগুলোতে চতুর্ভুজ পড়বো। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে অন্য অন্য টপিক গুলোতে যাব। বৃত্ত আসবে, তারপর হচ্ছে আপনার বহুভুজ আসবে, তারপর হচ্ছে সরল ক্ষেত্র আসবে। তো আহ, আমাদের টার্গেট হচ্ছে এই চতুর্ভুজের মধ্যে আমরা হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত যেসব উপপাদ্য আছে সেগুলো পড়বো। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চতুর্ভুজ আছে, 5টা চতুর্ভুজ আছে। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, এইগুলো সম্পর্কে জানবো। তো শুরুতে আমরা একটু চতুর্ভুজ বিষয়ে জেনে নেই, তারপর হচ্ছে আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস এগুলোতে যাব। তো চতুর্ভুজের কথা বলতে গেলে আমরা ত্রিভুজে পড়েছিলাম যে 3টা বাহু থাকে, চতুর্ভুজে হচ্ছে 4টা বাহু। ত্রিভুজে বলেছিলাম যে হচ্ছে 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হতে হবে। তো চতুর্ভুজের ক্ষেত্রেও 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হবে। 4টা বাহু যদি আপনি নেন কিন্তু সীমাবদ্ধ না করেন, মানে আটকে না দেন, আবদ্ধ না করেন, তাহলে আবদ্ধ না হলে তখন সেটা হচ্ছে চতুর্ভুজ হবে না, আবদ্ধ হতে হবে, আবদ্ধ ক্ষেত্র হতে হবে। তো আবদ্ধ হলে তখন সেটা চতুর্ভুজ হবে। চতুর্ভুজের 4টা বাহু আর হচ্ছে 4টা শীর্ষকোণ থাকে। এ হচ্ছে এখানে একটা শীর্ষকোণ, বি হচ্ছে একটা শীর্ষকোণ, সি হচ্ছে একটা শীর্ষকোণ, ডি হচ্ছে একটা শীর্ষকোণ। তো এইভাবে করে 4টা শীর্ষকোণ থাকবে। আর প্রত্যেকটা চতুর্ভুজের 2টা করে কর্ণ থাকবে। এখানে এসি হচ্ছে একটা কর্ণ, বিডি হচ্ছে একটা কর্ণ। তো এই কর্ণটা আমাদের ম্যাথের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এটা মাথায় রাখতে হবে। তো প্রত্যেকটা চতুর্ভুজের 2টা করে কর্ণ থাকবে। এখন চতুর্ভুজ হতে গেলে শর্তটা কি? আমরা ত্রিভুজের শর্তে পড়েছিলাম যে আহ, দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তো চতুর্ভুজ হবার জন্য কিন্তু কন্ডিশন আছে। তো কন্ডিশন গুলো হচ্ছে এখানে চতুর্ভুজের যেহেতু 4টা বাহু, তো এখানে প্রথম 3 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। ত্রিভুজের ক্ষেত্রে 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, কিন্তু এইখানে হচ্ছে 3 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। যদি এরকম হয় তখন সেটা হচ্ছে চতুর্ভুজ হবে। তো আমি যদি কয়েকটা বাহু নেই তাহলে আপনাদের জন্য হয়তো বুঝতে সুবিধা হবে। আমি ধরেন বাহু নিলাম হচ্ছে 2, 3, 2, 3 বা 2, 6, একটা 3 নিলাম, এরকম করে কতগুলো বাহু নিলাম, নিয়ে তারপর লাস্ট বাহুটা নিলাম হচ্ছে আমি 5। তো এইখানে দেখতে হবে যে যে কোনো 3টা বাহু যোগ করলে, মানে 3টা বাহু যোগ করে 4 নাম্বার থেকে বড় হয় কিনা। যেমন এখানে 6 আর 3 9, 9 আর 2 হচ্ছে 11, 11 5 থেকে বড়, তার মানে এটা ঠিক আছে। এখন বাকিগুলোরও দেখতে হবে। আমরা এখন দেখবো হচ্ছে এই 3 6 5 এগুলো যোগ করলে 2 থেকে বড়। আবার দেখবো হচ্ছে কি এখানে 3 6 আর 2 যদি যোগ করি সেটা 5 থেকে বড়। যতগুলো বাহু আছে সবগুলোকে আমরা ঘুরে ফিরে দেখবো যে 3টা বাহুর যোগফল চতুর্থ বাহু থেকে বড় কিনা। যদি বড় হয় তখন কি হবে, তখন এটা চতুর্ভুজ হবে, নইলে চতুর্ভুজ হবে না, অর্থাৎ আবদ্ধ ক্ষেত্র হবে না। তখন দেখা যাবে আঁকতে গেলে কোনো একটা অংশে জোড়া লাগছে না। তো চতুর্ভুজের হচ্ছে ত্রিভুজের মতো কিছু বৈশিষ্ট্য আছে। তো প্রথমত হচ্ছে আমরা ত্রিভুজে পড়েছিলাম ত্রিভুজের অন্তস্থ কোণগুলো সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। আর এখানে আমরা বলবো হচ্ছে চতুর্ভুজের অন্তস্থ কোণগুলো, মানে ভিতরের যে কোণগুলো আছে সেগুলো সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তারপর পড়েছিলাম যে ত্রিভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আর চতুর্ভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টিও 360 ডিগ্রি। আমি বলেছিলাম যে যে কোনো ভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি অলওয়েজ 360 ডিগ্রি। আর অন্তস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে ভিন্ন ভিন্ন হয়। ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে 180, চতুর্ভুজের ক্ষেত্রে হচ্ছে 360 ডিগ্রি। তো আমরা বলতে পারি যে চতুর্ভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, বহিস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। চতুর্ভুজের আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বিপরীত যে কোণগুলো থাকবে, চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে। অর্থাৎ আপনি যদি একটা চতুর্ভুজ আঁকেন, আহ একটা চতুর্ভুজ যদি আমি আঁকি, ধরেন যে কোনো একটা চতুর্ভুজ আমরা নিলাম। তো যে কোনো একটা চতুর্ভুজ নিলে যেটা হবে যে বিপরীত কোণ যেগুলো থাকবে, ধরেন এটা একটা চতুর্ভুজ মনে করেন, বিপরীত কোণগুলোর সমষ্টি কি হবে, 180 ডিগ্রি হবে। অর্থাৎ আমি যদি বলি এই কোণটা আর এই কোণটা, এই দুইটার সমষ্টি কত হবে, 180 হবে। আবার এই এই কোণটা, আবার এই কোণটা, দুইটা মিলে হচ্ছে 180 হবে। অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রে দুইটা বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা একটু পরে দেখবো যে এগুলোর অ্যাপ্লিকেশন, মানে এগুলো কত কাজের। সিম্পল সিম্পল জিনিস, কিন্তু এগুলো আমাদের কাজে লাগবে ম্যাথ করার সময়। তারপর হচ্ছে আমরা বলবো কর্ণদের কথা, যে চতুর্ভুজের যে কর্ণ আছে, তো চতুর্ভুজের যে কর্ণ আছে এই কর্ণদের সমষ্টি হবে পরিসীমা অপেক্ষা ছোট। অর্থাৎ পরিসীমা মানে হচ্ছে আমরা পড়েছিলাম যে সবগুলা বাহুর যোগফল। ধরেন এখানে
আমাদের একটা চতুর্ভুজ আমি নিয়েছি, এই চতুর্ভুজের ৪ টা বাহু আছে। আমি এখানে চতুর্ভুজ নিয়েছি, চতুর্ভুজের ৪ টা বাহু আছে। তো ৪ টা বাহুর হচ্ছে আর কর্ণ আছে ধরেন ২ টা। কর্ণ তো ২ টাই থাকে। তো এখানে আমি ২ টা কর্ণ নিলাম। তো এই কর্ণ ২ টার যে সমষ্টি মানে যোগফল, আপনি কর্ণ ২ টার মান যদি ধরেন এই কর্ণের মান হচ্ছে ৬, এটাও ধরেন ৬। তো ধরেন এই ২ টার যোগফল আসলো হচ্ছে ১২। মানে ২ টা কর্ণ যোগ করলাম ১২। যোগ করলে পরিসীমার যে মান আসবে, মানে ৪ বাহুর যোগফলের যে মানটা আসবে, কর্ণটা পরিসীমা থেকে ছোট হবে। কর্ণটা কি হবে? পরিসীমা থেকে ছোট হবে। অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রে মনে রাখতে হবে কর্ণের সমষ্টি হবে পরিসীমা থেকে সবসময় ছোট। ওকে, যেটা বলছিলাম যে কর্ণের যে যোগফল আছে মানে ২ টা কর্ণ যোগ করলে যে মানটা আসবে সেইটা সবসময় পরিসীমার থেকে ছোট হবে। তো পরিসীমা হচ্ছে কি ৪ বাহুর যোগফল। এখানে দৈর্ঘ্য আছে ২ টা, উপরে একটা নিচে একটা, ২ টা দৈর্ঘ্য, প্রস্থ আছে ২ টা, এখানে একটা এখানে একটা। তো এই ২ টা দৈর্ঘ্য আর ২ টা প্রস্থ যদি আমরা যোগ করি তাহলে এই যোগফলটা হবে তার পরিসীমা। তো চতুর্ভুজের ক্ষেত্রে সবসময় কর্ণের সমষ্টি মানে ২ টা কর্ণের সমষ্টি হবে পরিসীমার থেকে ছোট। আমরা এটাকে উল্টে বলতে পারি যে পরিসীমা হবে কর্ণ থেকে বড়। অর্থাৎ এই পরিসীমা মানে ৪ বাহুর যোগফল হবে সবসময় কোত্থেকে বড়? কর্ণ ২ টার যোগফল থেকে বড়। এটা জাস্ট জেনে রাখার জন্য। এটা আমাদের ম্যাথে কাজে লাগবে না। তারপর হচ্ছে পরিসীমা, এটা আমি অলরেডি বলে ফেলেছি যে পরিসীমার সূত্র হচ্ছে সব সব চতুর্ভুজের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। মানে আপনি যদি দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করেন তার সাথে ২ গুণ করেন তাহলে পরিসীমা পাওয়া যাবে। কেন এরকম হবে? কারণ হচ্ছে এখানে দৈর্ঘ্য ২ টা, প্রস্থ ২ টা। আপনি ২ টা দৈর্ঘ্য আর ২ টা প্রস্থ যদি যোগ করে দেন তাহলেই অটোমেটিক পরিসীমা বের হয়ে যাবে। ২ টা দৈর্ঘ্য আর ২ টা প্রস্থ যোগ করে দিলেই পরিসীমা বের হয়ে যাবে। তো এইগুলা ছিল হচ্ছে চতুর্ভুজের নরমাল বৈশিষ্ট্য। আমরা দেখলাম হচ্ছে চতুর্ভুজের ৪ টা বাহু, ৪ টা কোণ মানে ৪ টা শীর্ষকোণ আছে। অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে ৩৬০ ডিগ্রি, বহিঃস্থ কোণগুলোর সমষ্টি ৩৬০ ডিগ্রি। তারপর পরিসীমার সূত্র হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তারপর আমরা পড়েছি হচ্ছে এখানের কর্ণদের সমষ্টি হবে পরিসীমার থেকে ছোট। এটা আমরা দেখলাম। এখন আমরা হচ্ছে স্পেসিফিক কিছু চতুর্ভুজে যাব। তো আমরা যত ধরনের চতুর্ভুজ আছে তার মধ্যে দেখব হচ্ছে টোটাল হচ্ছে ৫ ধরনের চতুর্ভুজ আছে। এর বাইরে আর চতুর্ভুজ নাই। যত চতুর্ভুজ আপনারা দেখবেন সবগুলো এই ৫ টার মধ্যেই পড়বে। কি, কি আছে? আয়তক্ষেত্র আছে, বর্গ আছে, সামান্তরিক আছে, রম্বস আছে, ট্রাপিজিয়াম আছে। তো আমরা একটা, একটা করে দেখব। ১ম এ আসবে হচ্ছে আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র যেটা আছে, তো আয়তক্ষেত্রের বিষয়টা হচ্ছে এখানে আ সবগুলোর মতোই কি থাকবে? ২ টা বাহু থাকবে। মানে ২ টা বিপরীত বাহু থাকবে। তো এখানের যে বাহুগুলো আছে, তো এখানের যে বাহুগুলো আছে সেগুলোর মধ্যে সম্পর্কগুলো আমরা জাস্ট দেখব। তো আয়তক্ষেত্র হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তো আমি যদি এই ডিসি বাহুটাকে নেই, ডিসি বাহু হবে এবি বাহুর সমান। আমি যদি এই ডিএ বাহুটাকে নেই, ডিএ বাহু হবে সিবি বাহুর সমান। কি বললাম? ডিসি বাহু হবে এবি বাহুর সমান, ডিএ বাহু হবে সিবি বাহুর সমান। অর্থাৎ এই বিপরীত বাহু ২ টা পরস্পরের সমান এবং সমান্তরাল। আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহু ২ টা পরস্পরের সমান ও সমান্তরাল। আর এখানে ৪ টা সমকোণ আছে। এখানে ডি বিন্দুতে একটা সমকোণ, এ বিন্দুতে একটা সমকোণ, এখানে সি বিন্দুতে একটা সমকোণ, বি বিন্দুতে একটা সমকোণ। আর এখানে কর্ণ ২ টা হচ্ছে পরস্পরের সমান। এই বৈশিষ্ট্যগুলো আমরা এখন একটু আ আমাদের বইয়ের ভাষায় দেখি কি বলা আছে। তো ধরেন হচ্ছে আমরা যদি ১ম এ বৈশিষ্ট্য দেখি, তো আমি যে কথাগুলো বলছিলাম এখানে লিখা আছে যে আমরা যদি হচ্ছে এই কথাটা বলি যে বিপরীত বাহুগুলো পরস্পরের সমান ও সমান্তরাল। অর্থাৎ এইখানে ডিসি বাহু আর এবি বাহু পরস্পরের সমান ও সমান্তরাল। আর এই এডি বাহু বা ডিএ বাহু পরস্পরের সমান্তরাল কার? এই সিবি এর সমান্তরাল। অর্থাৎ ডিএ বাহু সিবি এর সমান্তরাল। আর এখানের যে কর্ণ আছে কর্ণ ২ টা পরস্পর সমান। আর প্রত্যেকটা কোণ, কোণ এ, বি, সি, ডি এইগুলো হচ্ছে সমকোণ মানে ৯০ ডিগ্রি। এগুলো আমি অলরেডি বলে ফেলেছি। আমরা পরের স্লাইডে দেখব যে আরো কিছু বৈশিষ্ট্য আছে। তো এইখানে হচ্ছে কর্ণদ্বয় পরস্পরের সমান, এটা আমি বলেছি। পাশাপাশি হচ্ছে একটা কর্ণ আরেকটা কর্ণকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ আমরা যদি বলি যে এই ডিবি যে কর্ণটা এটার মান যদি ১০ হয় মানে ১০ সেন্টিমিটার হয়, অর্থাৎ এই কর্ণের মান যদি ১০ সেন্টিমিটার হয়, এইটাও কি হবে? ১০ সেন্টিমিটার হবে। অর্থাৎ কর্ণদ্বয় পরস্পর সমান হবে। তাহলে এই কর্ণটা এটাও ১০ সেন্টিমিটার হলে এটাও কি হবে? ১০ সেন্টিমিটার হবে। আর একটা কর্ণ আরেকটা কর্ণকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ আ এই ২ ভাগে ভাগ হবে এমন ভাবে যেন হচ্ছে এই ১০ ভেঙে ২ ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ এদিকে ৫ হলে এদিকে ৫ হবে। তো এটা যেহেতু ১০, তো তাই কি হবে? এদিকেও ৫ হবে, এদিকেও ৫ হবে। এক কথায় বললে হচ্ছে একটা কর্ণ আরেকটা কর্ণকে এমনভাবে ভাগ করবে যেন হচ্ছে ২ ভাগেই মানে সমান ২ ভাগে ভাগ হয়ে যায়। আর হচ্ছে আ একটা কর্ণর কথা যদি আমরা ধরি তাহলে একটা কর্ণ কি করবে? আয়তক্ষেত্রকে সমান ২ টা ত্রিভুজে ভাগ করবে। অর্থাৎ আমি যদি এখান থেকে যেকোনো একটা কর্ণ নেই, এই কর্ণটাকে যদি ধরি ডিবি কর্ণটাকে,
তাহলে এই কর্ণের যে ডান পাশ আছে, এই ডান পাশে যে ত্রিভুজটা আমরা পেলাম এই সবটা ত্রিভুজ, আর বাম পাশে যে ত্রিভুজটা আছে এই সবটা ত্রিভুজ পরস্পর সমান হবে। অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ পরস্পর সমান। আপনি যদি হচ্ছে ওই উল্টা কর্ণটাও ধরতেন, এই কর্ণটাও ধরতেন, তাহলে এই কর্ণের যে এই এই দুইটা উপরের পাশে নিচের পাশে যে দুইটা ত্রিভুজ আছে, তো এই ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাও পরস্পর সমান হতো। অর্থাৎ আপনি যদি যে কোনো একটা ত্রিভুজ ধরেন, মানে কর্ণ ধরেন, কর্ণ ধরলে কর্ণের আশেপাশে যে দুইটা ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজ পরস্পর সমান হবে এবং সর্বসম হবে। সর্বসম মানে হচ্ছে সব দিক থেকে সমান, বাহুর দিক থেকেও সমান, কোণের দিক থেকেও সমান। তো আমরা এখান থেকে যে জিনিসগুলো দেখলাম এগুলো সব সিম্পল জিনিস আমরা জানি। তো এখান থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কর্ণ দুইটা পরস্পরের সমান, কর্ণ দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, একটা কর্ণ ত্রিভুজটাকে, চতুর্ভুজটাকে সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ সমান দুইটা ত্রিভুজ এমন হবে যে ত্রিভুজ দুইটা সর্বসম হবে, সব দিক থেকে সমান হবে, কোণের দিক থেকেও সমান হবে, বাহুর দিক থেকেও সমান হবে। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সূত্রটা দেখতে হবে আমাদের। আয়তক্ষেত্রের সূত্র এটা হচ্ছে আমাদের কাজে লাগবে। তো সূত্র হচ্ছে আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো আমরা এটা জানি সবাই, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে সরাসরি কি হয়ে যাবে, ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন যদি আপনাকে এখান থেকে দৈর্ঘ্যটা বের করতে বলে, তো আপনি কি করবেন, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করবেন। যদি এখান থেকে দৈর্ঘ্য বের করতে বলে তখন আপনি ডিরেক্টলি কি করবেন, আমি যদি এখান থেকে দৈর্ঘ্যটা বের করতে চাই, হ্যাঁ দৈর্ঘ্যটা বের করতে যদি চাই, তাহলে প্রস্থটা এখানে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ ক্ষেত্রফলের নিচে চলে আসবে হচ্ছে প্রস্থ, এখানে চলে আসবে প্রস্থ। তো আমি বলতে পারি দৈর্ঘ্যটা হচ্ছে ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ। ঠিক আছে, ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ। আপনার যদি প্রস্থ বের করতে বলে, তো প্রস্থটা হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। প্রস্থটা হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এখান থেকে আপনি হচ্ছে সরাসরি প্রস্থ বের করতে পারেন। তার মানে আমি যদি আপনাকে বলি যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে 5, তাহলে ক্ষেত্রফল হবে 5×10 50। এখন যদি আমি উল্টাটা বলতাম যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 50, দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে আপনি 50 কে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে আপনি পেয়ে যাবেন প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য, দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে পাওয়া যাবে প্রস্থ, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে দৈর্ঘ্য। তো এই ধরনের ম্যাথ, এগুলো খুবই সিম্পল ম্যাথ, কিন্তু এই কনসেপ্ট গুলো আমাদের কাজে লাগবে অন্যান্য ম্যাথ গুলোতে, বড় ম্যাথ গুলোতে এই কনসেপ্ট গুলো কাজে লাগবে। তো আমরা কিছু সিম্পল ম্যাথ দেখি। তার আগে আমরা কর্ণের সূত্রটা একটু দেখে নিব। তো পরিসীমা আমরা বলেছি যে আয়তক্ষেত্র হোক আর যাই, যে কোনো ক্ষেত্রেই হোক, চতুর্ভুজের ক্ষেত্রে সবসময় পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য দুইটা আর প্রস্থ দুইটা যোগ করতে হবে। যোগ করলে হচ্ছে পরিসীমা বের হয়ে যাবে, অর্থাৎ সবগুলো ভাগের যোগফল হচ্ছে পরিসীমা। এখন কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে ইম্পর্টেন্ট। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² + b²। তো এটা অলরেডি আমরা সমকোণী ত্রিভুজে বের করে ফেলেছি, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরেন এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র আছে, আমরা যদি এই আয়তক্ষেত্রের আমি এখানে আঁকি আলাদা করে, আমরা যদি এই আয়তক্ষেত্রের কর্ণ বের করতে যাই তাহলে আমরা এটা সমকোণী ত্রিভুজের সাহায্যে বের করতে পারবো। আমরা একটু আগে বলেছিলাম যে একটা আয়তক্ষেত্রের যে কোনো একটা কর্ণ যদি আমি ধরি, তাহলে কর্ণটা কি করবে, এই আয়তক্ষেত্রটাকে সমান দুইটা ত্রিভুজে ভাগ করবে। যেমন এখানে একটা ত্রিভুজ হয়েছে, তো এখন দেখেন যে এখানে যে ত্রিভুজটা হয়েছে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে একটা 90° কোণ তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে একটা 90° কোণ তৈরি হয়েছে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আপনাকে যদি বলে যে এই মানটা হচ্ছে এক্স, মানে এই অতিভুজটা যদি এক্স হয়, তাহলে এই অতিভুজ বের করার সূত্র আমরা পড়েছিলাম এক্স ইকুয়াল √a² + b²। আমি যদি দৈর্ঘ্য ধরি এ, প্রস্থ যদি বি ধরি, তখন আমরা কি করতে পারি, অতিভুজের মান বের করতে পারি কিভাবে, অতিভুজ স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার ইকুয়াল a² + b², মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা পড়ে ফেলেছি গত ক্লাসে। অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ a² + b²। তো এখান থেকে আপনি যদি অতিভুজটা বের করেন, আপনি যদি অতিভুজটা বের করেন তাহলে আপনার অতিভুজের মান আসবে, এখান থেকে আমরা x² থেকে আমরা হচ্ছে x এর মান বের করব। তো x এর মান যদি আমি বের করি তাহলে এই পাশে কি আসবে, রুট চলে আসবে, তখন আর x টা থাকবে না। অর্থাৎ আমি এখান থেকে x এর মান পেয়ে গেলাম, x এর মান হচ্ছে কত, √a²+b²। তাহলে আমি x পেয়ে গেলাম হচ্ছে √a²+b²। তো এই যেটা হচ্ছে আপনি বলছেন যে এই ত্রিভুজের অতিভুজ, যেটা আপনি বলছেন যে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজ, সেটা যদি আপনি বিবেচনা করেন যে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, তখন দেখবেন হচ্ছে এটা আয়তক্ষেত্রের কর্ণ। ঠিক আছে, আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজ দিয়ে তার অতিভুজ বের করলাম, যেটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সেটাই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে আমি বলতে পারি যে কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে x ইকুয়াল √a²+b²। তাহলে আমরা দেখলাম যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √a²+b²। এটা বেসিক্যালি এসেছে হচ্ছে পিথাগোরাসের সূত্র থেকে। আমরা যদি হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য বের করি, সেখান থেকে আমরা কি করতে পারি, কর্ণের দৈর্ঘ্যটা বের করে নিতে পারি। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা আশা করি সবার মুখস্থ হয়ে গেছে, √a²+b²। সহজ কথায় বললে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা দিয়ে হচ্ছে আমরা কর্ণটা বের করে নিব। তো আমরা এখন সিম্পল কিছু ম্যাথ দেখি। আয়তক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করার জন্য ম্যাথগুলো দেখলে আমাদের হচ্ছে এইগুলো আমাদের মাথায় চলে আসবে।
তো আমরা হচ্ছে প্রথমে আয়তক্ষেত্রের প্রশ্নে বলা আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের 3 গুণ। বিস্তার আর প্রস্থ একই কথা। বলা আছে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, মানে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে আপনাকে আগে প্রস্থ ধরতে হবে, কারণ বলা আছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তো আপনি যদি প্রস্থ ধরেন হচ্ছে এক্স, প্রস্থ ধরেন এক্স, তাহলে দৈর্ঘ্য হবে 3 গুণ, 3x হয়ে যাবে তার দৈর্ঘ্য। তাহলে আমি পেয়ে গেলাম তার দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই পেয়ে গেলাম। সবসময় আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বড় হয়, সবসময় আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বড় হয়। প্রশ্নে আপনার যাই বলা থাকুক, প্রশ্ন দৈর্ঘ্য কিন্তু সবসময় বড় হবে। এরপরে হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এই দৈর্ঘ্য হচ্ছে এখানে 3x ইন্টু প্রস্থ হচ্ছে x। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে কত দেওয়া আছে? 300 দেওয়া আছে। প্রশ্নে বলা আছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 300 হলে তার পরিসীমা কত? পরিসীমা হচ্ছে আমরা বের করতে গেলে আমাদের লাগবে দৈর্ঘ্য আর প্রস্থ, কারণ আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে সবগুলো বাহুর যোগফল। তো এখন যদি আমরা পরিসীমা বের করতে যাই, আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের মান লাগবে, কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে x আর 3x। তো আমরা এখান থেকে x এর মান যদি বের করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক 3x এর মানও বের হয়ে যাবে। তো আমরা এখান থেকে x এর মানটা বের করব। তাহলে দেখেন এখানে আমরা এখান থেকে বলতে পারি যে 3x স্কয়ার সমান 300। এখানে যদি বাদ আমরা বলতে পারি x স্কয়ার ইকুয়াল কত? x স্কয়ার সমান হচ্ছে 300, x স্কয়ার সমান আসে হচ্ছে 100। 3 দিয়ে যদি আমি ভাগ করি, x স্কয়ার মান আসে 100। আপনারা এখান থেকে নিজেরা এটা করে আপনারা ম্যাথটা করে ফেলেন। আমরা এখান থেকে বলতে পারি x স্কয়ার এর মান হচ্ছে কত আসে? 100 আসে। তো x স্কয়ার মান যদি 100 আসে, x এর মান আসবে হচ্ছে 10। x এর মান আসবে 10। তো আপনি এখান থেকে x এর মানটা বের করে নেন। x এর মানটা বের করে নিলে বাকি মানগুলো বের হয়ে যাবে। আমি এখান থেকে পেয়ে গেলাম x এর মান হচ্ছে 10। x এর মান যদি 10 হয়, তাহলে আমি পেয়ে গেলাম প্রস্থ হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 10 আর দৈর্ঘ্য হচ্ছে কত? 30। আমি এখানে x এর মান পেলাম 10। এটা যদি 10 হয়, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হয়ে যাবে 3 × 30। তো আপনি হচ্ছে দৈর্ঘ্য পেয়ে গেলেন, প্রস্থ পেয়ে গেলেন। আর দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে পরিসীমা বের করা কিন্তু একেবারে ইজি। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে পরিসীমা বের করা কিন্তু একেবারে ইজি। তো পরিসীমার সূত্র কি? এই দৈর্ঘ্য ২টা আর প্রস্থ ২টা যোগ করলেই হবে। দৈর্ঘ্য এখানে ৩০ আছে ২টা। তো ৩০ আর ৩০ হচ্ছে ৬০। আর প্রস্থ আছে ২টা। ১০ আর হচ্ছে ২০। ৬০ আর ২০ যোগ করলে হচ্ছে ৮০। তাহলে পরিসীমা পেয়ে গেলাম ৮০। কিভাবে করলাম? দৈর্ঘ্য হচ্ছে ২টা দৈর্ঘ্য মানে ৩০, ৩০, ৬০। প্রস্থ হচ্ছে ২টা, ১০, ১০, ২০। ৬০ আর ২০ যোগ করলে ৮০। আপনারা যদি সূত্রে বসাতে চান 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাতেও হবে। দৈর্ঘ্যের মান আপনি পেয়েছিলেন ৩০ আর প্রস্থের মান পেয়েছিলেন হচ্ছে ১০। আপনি যদি সূত্রের মধ্যে বসান, আমি সূত্রে না বসিয়ে ডিরেক্ট করেছিলাম মুখে মুখে। আপনার সূত্রে বসিয়ে করতে পারেন। পরিসীমার সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখান থেকে আমরা কি করতে পারি? পরিসীমা বের করতে পারি। ৩০ আর ১০ হচ্ছে ৪০। ৪০ দোকানে ৮০ হচ্ছে আমার অ্যান্সার। পরিসীমা হচ্ছে ৮০। এখন এখান থেকে আপনাকে উল্টাও বলতে পারতো, আপনার পরিসীমা দেয়া আছে, সেখান থেকে আপনার ক্ষেত্রফল বের করতে বলতে পারতো। মানে অন্য বাহুর সাথে দেয়া আছে, আপনাকে ক্ষেত্রফল বের করতে বলতে পারতো। অথবা ক্ষেত্রফল দেয়া আছে, সেখান থেকে আপনার বাহু বের করতে বলতে পারতো। ক্ষেত্রফল দেয়া আছে, সেখান থেকে পরিসীমা। পরিসীমা দেয়া আছে, সেখান থেকে ক্ষেত্রফল। পরিসীমা দেয়া আছে, সেখান থেকে বাহু। এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করতে পারে। আমরা যদি বেসিকটা ঠিক রেখে ম্যাথটা করি, তাহলে কিন্তু আমরা যেকোনো ধরনের ম্যাথই করতে পারবো। তো আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখে ফেলি। দেখি পরের ম্যাথটা কিভাবে কি করা হয়েছে। এখানে আমরা পরিসীমা বের করেছিলাম, দেখি পরের ম্যাথটাতে কি চাওয়া হয়েছে। তো বলা হয়েছে ৬০০ সেন্টিমিটার দীর্ঘ এবং ৩০০ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার জমিকে বেড়া দিয়ে ঘিরে দিতে কত মিটার বেড়া লাগবে? বলা আছে দৈর্ঘ্য হচ্ছে ৬০০ সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে ৩০০ সেন্টিমিটার। তো এরকম একটা আয়তাকার জমিকে বেড়া দিয়ে ঘিরে দিতে কত মিটার বেড়া লাগবে? তো মনে রাখতে হবে সবসময় বেড়াটা মানে হচ্ছে পরিসীমা। বেড়া মানে হচ্ছে পরিসীমা। অর্থাৎ আপনি বেড়া দিতে গেলে পরিসীমার সমান আপনাকে বেড়া টানতে হবে। অর্থাৎ এই চারপাশে আপনাকে বেড়া দিতে হবে। তো বেড়া দিতে গেলে কতটুকু দৈর্ঘ্য লাগবে? যতটুকু পরিসীমার দৈর্ঘ্য ঠিক ততটুকু বেড়া লাগবে। তো বেড়া বললে সবসময় মাথায় রাখতে হবে যে বেড়া বলা মানে হচ্ছে এখানে পরিসীমা চাওয়া হয়েছে। অর্থাৎ এখানে বেড়া যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পরিসীমার কথা বলা হয়েছে। তাহলে পরিসীমা তো আপনারা ইজিলি বের করতে পারবেন। পরিসীমার সূত্রে বসালেই হচ্ছে পরিসীমা বের হয়ে যাবে। পরিসীমার সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য বলা আছে ৬০০, প্রস্থ বলা আছে ৩০০। তো এখান থেকে আমরা শুধু এইটুকুই জেনে রাখলাম যে বেড়াটা হচ্ছে পরিসীমা। যেকোনো ক্ষেত্রের কথা বলুক, বেড়াটা সবসময় হচ্ছে পরিসীমা। তো এখান থেকে আমরা হচ্ছে কি করলাম? আমরা হচ্ছে এখান থেকে পরিসীমা পেয়ে গেলাম। দৈর্ঘ্য হচ্ছে ৬০০, প্রস্থ হচ্ছে ৩০০। ৬০০ আর ৩০০ হচ্ছে ৯০০। ৯০০ কে ২ দিয়ে গুণ করলে হয় ১৮০০। তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম ১৮০০ সেন্টিমিটার। এটাকে যদি আপনি মিটারে কনভার্ট করতে চান, তাহলে আপনি মিটারে কনভার্ট করতে পারেন। তো এখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে পরিসীমা বলা থাকলে বের করব পরিসীমা 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ দিয়ে। আর যদি পরিসীমা না বলে বেড়া থাকে বা হচ্ছে জমিকে ঘিরতে, হ্যাঁ, বা জমির চারপাশে গাছ লাগাতে কতটুকু গাছ লাগবে বা হচ্ছে কতটুকু দৈর্ঘ্যে বেড়া দিতে হবে,
তো এরকম করে যদি বলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা পরিসীমা কথায় বলা হচ্ছে। তো আমরা পরিসীমা এখান থেকে বের করলাম। তাহলে আমাদের এই প্রথম ২ টা ম্যাথ পরিসীমা নিয়েই ছিল। আমরা একটু দেখি পরের ম্যাথটাতে কি বলা আছে। আমরা আস্তে, আস্তে একটু ক্ষেত্রফলের দিকে যাচ্ছি। তো বলা আছে যে একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ১৫ এবং প্রস্থ হচ্ছে ১০ হলে তার ক্ষেত্রফল কত? ঠিক আছে? এটা একটা দেখা যাচ্ছে কর্ণের দৈর্ঘ্য বলা আছে ১৫ আর প্রস্থ বলা আছে হচ্ছে ১০। এটা একটা মনে হচ্ছে যে একটা বড় ম্যাথ, অর্থাৎ মানে সমীকরণ বড়, কারণ এইখানে কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে। এখানে কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে কিন্তু দেয়া নাই কি দৈর্ঘ্য দেয়া নাই। তো আমি যদি এখানে চিত্রটা আঁকি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন, কোন মানগুলা দেয়া আছে। ধরেন এটা একটা আয়তক্ষেত্র আমি এঁকে নিলাম। এখানে একটা কর্ণ দেয়া আছে হচ্ছে ১৫ মনে করেন। আমি একটা কর্ণ নিলাম। একটা কর্ণ ১৫ হলে অন্যটা ১৫ হয়, এটা আমরা একটু আগে পড়েছি। তো এই বেসিকটা এখানে কাজে লাগবে। তো আমরা এখানে কি, কি মান দেয়া আছে এগুলো লিখে ফেলি। আমাদের এখানে মান দেয়া আছে হচ্ছে কর্ণের মান দেয়া আছে ১৫। তো আমি লিখলাম আমাদের এখানে কর্ণ দেয়া আছে ১৫। আর কি দেয়া আছে দেখেন, কর্ণের পাশাপাশি আমার আর যে মানগুলো দেয়া আছে সেটা বলা আছে হচ্ছে প্রস্থ হচ্ছে ১০। এই প্রস্থের মান দেয়া আছে ১০। তো এটা ১০ হলে এটাও ১০। হ্যাঁ, কর্ণ একটা ১৫ হলে বাকিটাও ১৫। আমরা পেলাম প্রস্থটা হচ্ছে ১০। এখন বের করতে বলছে ক্ষেত্রফল। তো আমরা সবাই জানি যে ক্ষেত্রফল বের করতে গেলে আমার ১ম এ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে দৈর্ঘ্য লাগবে। ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য লাগবে। এখানে দৈর্ঘ্যের মানটা দেয়া নাই, আমাকে দৈর্ঘ্যের মানটা বের করতে হবে। তো এখন আমরা কর্ণের যে সূত্র আছে সেখান থেকে কি করতে পারি? সেখানে যে সমীকরণ আছে সেখান থেকে হয়তো আমরা চেষ্টা করে দৈর্ঘ্যটা বের করে নিতে পারি। আমি জানি ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য আমার লাগবেই। যেহেতু এখানে কর্ণ দেয়া আছে আমরা কর্ণ দিয়ে ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করি। আমরা কর্ণের সূত্রে পড়েছি √a² + b²। a হচ্ছে দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ। তো আমার এখানে দৈর্ঘ্যটা হচ্ছে দেয়া নাই। আমি লিখলাম দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থটা এখানে দেয়া আছে। প্রস্থ কত? b, b²। তার ১০ কে স্কয়ার করলে হয় ১০০। দেখেন আমার কর্ণের দৈর্ঘ্য কত পেলাম আমি? কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম √a² + b²। কর্ণের দৈর্ঘ্য কত দেয়া আছে বলেন তো? কর্ণের দৈর্ঘ্য বলা আছে হচ্ছে এখানে ১৫। আমি লিখলাম এত সমান ১৫। আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে যে কর্ণের সূত্র আছে √a² + b² সমান হচ্ছে কর্ণ। সেটা আমি লিখলাম। কর্ণ হচ্ছে √a² + b²। এখানে a স্কয়ারটা আমি লিখলাম দৈর্ঘ্য। ১০ কে স্কয়ার করলে হয় ১০০। তো এখান থেকে আমি পেয়ে গেলাম a² + b²। তো এখন দেখেন এখান থেকে আমি a এর মানটা কিন্তু বের করে নিতে পারি। কারণ আমার এই সমীকরণে একটাই আননোন ভেরিয়েবল, সেটা হচ্ছে a। এটা আমি জানি না, বাকিগুলো আমি জানি। আপনি যদি দুই পাশে স্কয়ার নেন তাহলে আপনার জন্য হচ্ছে সুবিধা হবে, রুটটা উঠে যাবে। আমি যদি হচ্ছে সমীকরণের দুই পাশে স্কয়ার নিই তাহলে হচ্ছে এখানে স্কয়ার রুট কাটা যাবে। আর এই যে ১৫ কে যদি স্কয়ার করি তাহলে ১৫ কে স্কয়ার করলে হয় ২২৫। আপনাদের বলেছিলাম বর্গ সংখ্যাগুলো মুখস্থ করতে। অবশ্যই বর্গ সংখ্যা মুখস্থ করে নেবেন। তো এখানে স্কয়ারের রুট হচ্ছে কাটা যায়। এখানে যে স্কয়ার আছে স্কয়ার রুট কাটা যায়। আর এখানে স্কয়ার করলে হয় ২২৫। তাহলে দেখেন আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম হচ্ছে বাম পাশে পেলাম হচ্ছে a² + 100 সমান হচ্ছে ২২৫। তো এখান থেকে আপনি a এর মানটা বের করে নেন। আপনি হচ্ছে এখান থেকে সবাই চেষ্টা করেন এর মানটা বের করতে। আমি হচ্ছে এখান থেকে এটাকে ফ্রি করার জন্য আমি হচ্ছে ১০০ টাকে যদি ডান পাশে সরিয়ে দেই, ১০০ টাকে যদি ডান পাশে সরিয়ে দেই তাহলে কি হবে দেখেন। আমি পেয়ে যাবো a² সমান হচ্ছে ১২৫। a² সমান হচ্ছে ১২৫। এইখান থেকে আমি হচ্ছে a এর মানটা পেয়ে যাব। ঠিক আছে? এখান থেকে আমি হচ্ছে a এর মানটা পেয়ে যাব। a² সমান হচ্ছে ১২৫ হবে কেন? কারণ ২২৫ থেকে যদি আমি ১০০ টা বাদ দেই, ১০০ যদি ডান পাশে পাঠাই তাহলে মাইনাস হয়ে যাবে। তখন হয়ে যাবে ১২৫। তাহলে আমি পেয়ে গেলাম a² সমান হচ্ছে ১২৫। এখন আপনাকে বের করতে হবে a এর মান। তাহলে a² থেকে আমরা হচ্ছে a এর মান বের করে নিব। যদি আমরা a টাকে রুট করি মানে বর্গমূল করি তাহলে হচ্ছে একটা মান পেয়ে যাব। আপনারা যদি পারেন তাহলে আমাকে বর্গমূলটা বের করে বলেন কত হয়। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার অপশন কিভাবে থাকে। আপনার অপশন যদি হচ্ছে রুট রুট দিয়ে থাকে তাহলে আপনি রুট দিয়ে বের করবেন। অপশন যদি রুট না থাকে তাহলে আপনি ১২৫ কে বর্গমূল করলে দশমিকের যে মান আসে সেটা পর্যন্ত যাবেন আপনি। ১২৫ কে বর্গমূল করলে দশমিক পর্যন্ত যে মানটা আসে সেটা পর্যন্ত আপনি যাবেন। আর যদি হচ্ছে আপনার অপশনে রুট দেয়া থাকে তাহলে আপনি রুট করবেন। আমি যদি রুট দিয়ে চিন্তা করি, আমি যদি হচ্ছে ১২৫ কে ভাঙি তাহলে আপনি বলতে পারেন যে ৫ ২৫ এ ১২৫। ৫ ২৫ এ ১২৫। ২৫ হচ্ছে একটা বড় সংখ্যা। আমি যদি এই ৫ ২৫ এ ১২৫ করে ভাঙি তাহলে আমার জন্য সুবিধা হয়। আমি ধরেন হচ্ছে এই ১২৫ কে যদি এভাবে ভাঙি যে আমি হচ্ছে ১২৫ কে লিখব ২৫ × ৫ তাহলে কিন্তু লেখা যাবে। কারণ ৫ আর ২৫ গুণ করলে হয় ১২৫। এখন যদি আমি রুটটাকে করে দেই তাহলে দেখেন কি হবে? এই ২৫ টা হচ্ছে রুট থেকে বের হয়ে যাবে, কারণ ২৫ কে বর্গমূল করলে হয় ৫। আর ওই ৫ টা কিন্তু বের হবে না, কারণ হচ্ছে ৫ কে বর্গমূল করলে ৫ ই থাকে। √৫ হয়ে যাবে। তো আমরা দেখলাম হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে আসছে কত? আমার দৈর্ঘ্যটা চলে আসছে হচ্ছে 5√5 আর প্রস্থটা ছিল হচ্ছে কত? ১০।
এখন দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটাই হচ্ছে আমার টার্গেট, কারণ ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থের মান লাগে। তো দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 5√5 আর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 10। ঠিক আছে, এই দুইটা গুণ করলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এই দুইটা গুণ করলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমার ক্ষেত্রফল। আমরা হচ্ছে এখান থেকে কি করব, আমরা এখান থেকে হচ্ছে ক্ষেত্রফল পেয়ে গেলাম হচ্ছে আমাদের দৈর্ঘ্য ছিল 5√5 আর প্রস্থ হচ্ছে 10। তো এখান থেকে যদি আমরা দুইটা গুণ করি তাহলে হচ্ছে এই 10 আর 5 গুণ করলে হবে 50। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 50√5। 50√5। 50√5। আপনাদের জন্য একটা পরামর্শ হচ্ছে, আমার যে বিসিএস ম্যাথ ও সায়েন্সের গ্রুপ আছে সেখানে আপনি একটু প্রিভিয়াস যে পোস্ট গুলো দেওয়া আছে আপনি একটু কষ্ট করে প্রিভিয়াস পোস্ট গুলো খুঁজবেন। সেখানে আপনি দেখবেন হচ্ছে √2 এর মান, √3 এর মান, √5 এর মান, √6 এর মান, এইগুলোর মান দেওয়া আছে। তারপর 0.1 এর মান, 0.1 কে রুট করলে কত আসে, 0.2 কে রুট করলে কত আসে, 0.3 কে রুট করলে কত আসে, 0.5 কে রুট করলে কত আসে, এগুলোর মান দেওয়া আছে। এই অল্প কিছু মান যদি আপনি মুখস্থ করে রাখেন তাহলে আপনার জন্য হচ্ছে সুবিধা হবে। যেমন ধরেন আমার যদি প্রশ্ন হচ্ছে দশমিকে থাকে তাহলে আমি √5 এর মান হচ্ছে এখান থেকে সরাসরি যদি জানি তাহলে কিন্তু আপনাকে বর্গমূল করতে হবে না, বর্গমূল করতে কিন্তু অনেক টাইম লাগে। আপনি যদি জানেন যে √2 এর মান হচ্ছে 1.4142, তাহলে আপনি এখানে √2 থাকে √2 বসিয়ে দিবেন। যদি জানেন হচ্ছে √3 এর মান 1.73205, আপনি 1.73 বসালে এই 1.7 ইন্টু 50 গুণ করে দিলেন। যদি আপনি জানেন √5 এর মান হচ্ছে 2.26 বা 2.01 সামথিং, গুণ করে ফেলতে পারবেন। তো সংখ্যা গুণ করা আপনারা অবশ্যই এগুলো নিজেরা বাসায় করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো আপনার মধ্যে আসবে না। আপনার আত্মস্থ করার জন্য এই ধরনের ম্যাথগুলোকে প্র্যাকটিস করতে হবে। আহ আমরা হচ্ছে এখন এর পরের ম্যাথটা দেখি কি বলা আছে। তো এখানে বলা আছে যে দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 5। এখন বলেছে কর্ণের দৈর্ঘ্য কত? সবাই একটু ট্রাই করেন, এটা সহজ আছে। দৈর্ঘ্য বলা আছে হচ্ছে কত? দৈর্ঘ্য বলা আছে হচ্ছে 12, প্রস্থ বলা আছে 5। আপনারা এটা একটু ট্রাই করেন। কর্ণের দৈর্ঘ্য কত হবে? তো কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি? √a² + b²। তো আমরা এখানে a কত? দৈর্ঘ্য হচ্ছে 12। তো 12 কে স্কয়ার করলে 144। আপনার বর্গ সংখ্যা মুখস্থ না করলে কিন্তু বিপদে পড়বেন। আমি বারবার বলছি বর্গ সংখ্যাগুলো মুখস্থ থাকলে 1 থেকে 25 পর্যন্ত, তাহলে আপনার ক্যালকুলেশন গুলো আপনার মুখে মুখে হয়ে যাবে। আপনার চিন্তা করতে হবে না। 12 স্কয়ার কে করলে হয় 144 আর 5 কে স্কয়ার করলে হয় 5 5 25। তো এখন দেখেন আপনারা যদি 25 আর 144 যোগ করে দেন তাহলে আপনি এখানে কত পাবেন? আপনি পেয়ে যাবেন হচ্ছে 5 আর 4 9, 4 আর 2 6, পেয়ে যাবেন হচ্ছে 169। তো আমরা জানি হচ্ছে 13 কে স্কয়ার করলে হয় 169 আর 169 কে বর্গমূল করলে হয় 13। আমি গত ক্লাসে যে কথা বলেছিলাম যে এই বর্গমূলগুলা যদি আপনার মনে থাকে তাহলে আপনার জন্য হচ্ছে এই ম্যাথগুলো করা ইজি হয়ে যাবে। যেকোনো ম্যাথ, শুধু এই ম্যাথ না, যেকোনো ম্যাথ করা ইজি হয়ে যাবে। তো আমরা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বের করলাম। কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি, কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √a² + b²। a হচ্ছে দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্যের মান বসালাম, প্রস্থের মান বসালাম, সেক্ষেত্রে আমরা সরাসরি কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তো এরকম আরো সিম্পল ম্যাথ আছে, বা হচ্ছে এখান থেকে আপনাদের প্র্যাকটিস শিটে যখন আপনারা দেখবেন যে আয়তক্ষেত্রের অংশে হচ্ছে আপনার অনেক ধরনের ম্যাথ আছে, প্র্যাকটিস শিটে আমি আজকে দিব না, কারণ যেহেতু নেক্সট আপনাদের ত্রিভুজের ক্লাস মানে পরীক্ষা, আপনারা হচ্ছে ত্রিভুজটা প্র্যাকটিস করবেন। আপনাদের পরের ক্লাসের সাথে হচ্ছে আমি এই প্র্যাকটিস শিটটা দিব। আপনারা হচ্ছে আজকের পর যে ক্লাসগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে ত্রিভুজের যে ম্যাথগুলো আছে সেগুলো করবেন। এখন যে ম্যাথটা আমরা দেখব, এখানে বলা আছে যে দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, কর্ণ দেওয়া আছে 10, ক্ষেত্রফল কত? দেখেন আগের ম্যাথটা একটু খেয়াল করেন। আমরা একটু আগে যে ম্যাথটা করেছিলাম সেই ম্যাথটা হচ্ছে আবার ঘুরে এসেছে। ওইখানে বলা ছিল কর্ণ আর প্রস্থ, আর এখানে বলা আছে দৈর্ঘ্য আর কর্ণ, একই ম্যাথ। এটা হচ্ছে আপনাদের জন্য, আপনারা একটু ট্রাই করেন। প্রশ্নে বলা আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8, কর্ণ হচ্ছে 10। আমি যদি ফিগারটা ড্র করি তাহলে কি দাঁড়াবে? এখানে কর্ণ হচ্ছে বলা আছে 10 আর দৈর্ঘ্য হচ্ছে 8। আমাদের এখানে দেয়া নাই যেটা, সেটা হচ্ছে প্রস্থ। কারণ আমি জানি ক্ষেত্রফল বের করতে গেলে অবশ্যই অবশ্যই প্রস্থটা লাগবে। তো আমরা যদি আগের মতো করে, আমরা একটু আগে যে ম্যাথটা করেছিলাম সেইটার মতো করে প্রস্তুত করে নেই তাহলে বের করা যাবে। কিন্তু আপনি যদি চোখ কান খোলা রাখতে পারেন তাহলে কিন্তু আপনার প্রশ্নটা, একটু আগে আমরা যে জটিল সমীকরণ দিয়ে ম্যাথটা করেছি, আপনার কিন্তু সেটা করতে হবে না। আপনি কিন্তু আরো ইজিলি ম্যাথটা করতে পারেন। কিভাবে করতে পারেন দেখেন আমি বলি আপনাদের। আপনি জাস্ট চিন্তা করেন যে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 8, তার মানে এখানে যে কোনো দৈর্ঘ্য মানে উপরেটা 8 নিচেটা 8, আর কর্ণ তো 10ই দেওয়া আছে, কর্ণ তো কিছু করার নাই। এখন ধরেন আমি যদি আপনাকে বলি
যে এইটা একটা সমকোণী ত্রিভুজ। আপনি একমত হবেন কিনা? আমি যে কর্ণটা আছে, কর্ণটা ভাগার পরে এই পাশে যে ত্রিভুজটা আছে, তা আমি আপনাকে বললাম যে এই পাশের ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে, এই সবটা ত্রিভুজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো কারণ এখানে একটা 90 ডিগ্রি আছে। আর এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে ৮, অতিভুজ হচ্ছে ১০। এখন আপনি কিন্তু এখান থেকে লম্বটা বের করতে পারবেন। আমি কিন্তু হচ্ছে আয়তক্ষেত্রের মধ্যে ত্রিভুজটা এপ্লাই করছি যেন আমি ইজিলি বের করতে পারি। না হলে আপনাকে একটু আগে আমি যে ম্যাথটা করলাম বিশাল বড় করে, সেই ম্যাথটা আপনার এভাবে হবে না। কারণ ওই বাহুগুলো সমকোণী ত্রিভুজের যে আমরা যে বাহুগুলো পড়েছিলাম সেই বাহুগুলোর মধ্যে ছিল না। তো যেটা বলছি সেটা হচ্ছে এইখানে যদি হচ্ছে মান বলা থাকে এভাবে করে, মানে ১০ আর ৮ আপনার বলা আছে যে অতিভুজ হচ্ছে ১০, ভূমি হচ্ছে ৮, তাহলে আপনি কিন্তু হচ্ছে লম্বটা পেয়ে যাবেন ৬। কিভাবে পেলাম আমরা? আমরা হচ্ছে বাহুগুলো পড়েছিলাম মনে আছে আপনাদের ৩, ৪, ৫। সমকোণী ত্রিভুজের যে ফিক্সড বাহুগুলো ছিল, একটা ছিল হচ্ছে ৩, ৪, ৫। তারপর পড়েছিলাম যে এটাকে ডাবল করলে হয় ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০। আমি এটাকে সবগুলোকে ২ গুণ করলাম। তো ২ গুণ করলে এখানে নতুন কিছু বাহু পেলাম ৬, ৮, ১০। তো আমরা যদি দেখি যে অতিভুজ ১০, ভূমি ৮, তার মানে লম্ব ৬ না হয়ে পারবে না, ৬ হতেই হবে। এখান থেকে কিন্তু আপনি সহজে হচ্ছে কি পেলেন? প্রস্থটা পেয়ে গেলেন। এখন আপনি ক্ষেত্রফল বের করতে পারেন। দৈর্ঘ্য হচ্ছে ৮, প্রস্থ হচ্ছে ৬। তাহলে ক্ষেত্রফল হচ্ছে ৬, ৮, ৪৮। ক্ষেত্রফল পেয়ে গেলাম আমি এখানে ৬, ৮, ৪৮। তাহলে দেখেন ক্ষেত্রফল হয়ে গেল ৬, ৮, ৪৮। এটাই কিন্তু আমার প্রশ্নে চাওয়া হয়েছিল। তো জাস্ট আমি হচ্ছে সমকোণী ত্রিভুজ এপ্লাই করার কারণে আমার এই ম্যাথটা কিন্তু ইজি হয়ে গেল। না হলে আপনি একটু আগে আমরা যেভাবে ম্যাথটা করেছিলাম আপনাকে ঠিক সেইভাবে হচ্ছে ম্যাথটা করতে হবে। আমরা একটু আগে যেভাবে ম্যাথটা করেছিলাম আপনাকে ঠিক সেভাবে ম্যাথটা করতে হবে। তো সমকোণ ত্রিভুজ আপনার জানা থাকার কারণে আপনি হচ্ছে কি করলেন? ইজিলি ম্যাথটা করে ফেললেন। ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে আ এরপরে দেখি আমাদের আয়তক্ষেত্রে আর কোনো ম্যাথ দেয়া আছে কিনা। আ এটা আমরা করেছি, এটা করেছি। আচ্ছা আমাদের আয়তক্ষেত্রের ম্যাথ শেষ। তো আমরা হচ্ছে যেটা করব আরকি, আ আপনাদেরকে আজকে আর কিছু পড়াবো না। কারণ আজকে পড়ালে আপনাদের লোড হয়ে যাবে। আমি চাই আপনারা পরীক্ষাটা ভালো করে দেন। আপনাদের নেক্সট দিন হচ্ছে রেখাকোণ আর হচ্ছে ত্রিভুজের উপর পরীক্ষা আছে। টোটাল আমি ৩ টা শিট দিয়েছি। রেখাকোণের উপর একটা ডিসকাশন শিট, একটা হচ্ছে প্র্যাকটিস শিট। মানে ২ টা। আর ত্রিভুজের উপর একটা প্র্যাকটিস শিট। টোটাল হচ্ছে ৩ টা। আপনাদের মেসেঞ্জার গ্রুপে শিটগুলো দেয়া আছে। আপনারা হচ্ছে সেগুলো প্র্যাকটিস করবেন। কোন সমস্যা হলে আপনাদের গ্রুপে প্রশ্ন নাম্বার লিখে বা হচ্ছে ছবি তুলে বা প্রশ্নটা টাইপ করে আপনাদের গ্রুপে পোস্ট করবেন। আমি আশা করি গ্রুপের যারা আছি আমরা সবাই সলভ করতে পারব। আর তারপরের বিষয় হচ্ছে যে আপনারা আ এ যেকোনো একটা বই ফলো করবেন। মানে যেকোনো একটা গাইড বই যদি আপনি ফলো করেন আপনার জন্য ভালো হবে। মানে এখানে প্রচুর প্র্যাকটিস থাকে। আপনি আমার শিটগুলো করলেন, পাশাপাশি আপনি একটা বই যেকোনো একটা গাইড বই ফলো করতে পারেন। কারণ সেখানে অনেক ম্যাথ দেয়া থাকে। আপনি যদি সবগুলো ম্যাথ করেন তাহলে আপনার ভালো হবে। আর যেহেতু আমরা হচ্ছে ত্রিভুজের উপর পরীক্ষা দিব, আপাতত চতুর্ভুজটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন দেখব। তো আপনারা অবশ্যই এই নেক্সট দিনের পরীক্ষাটা যেন ভালো হয়। পরীক্ষা দিতে হবে। আপনি যাই পারেন না কেন পরীক্ষা দিতে হবে। আমরা অনেকেই ভয় পেয়ে পরীক্ষা দিই না। এটা খুবই খারাপ কথা। পরীক্ষা দিতে হবে। আপনি ১ পেলেন সমস্যা নাই। ঠিক আছে? তো পরীক্ষাগুলো হয় ১০ নাম্বার না হলে ১৫ নাম্বারের হবে। এটা আমি প্রশ্ন বানানোর সময় ডিপেন্ড করবে। যদি আমার মনে হয় যে ১৫ টা প্রশ্ন দেওয়া যাবে তাহলে আমি ১৫ টা দিব, না হলে ১০। বিসিএস এ আমাদের ১৫ টা প্রশ্ন আসে। তো আমি চেষ্টা করব ১৫ টা প্রশ্ন দিতে। ঠিক আছে? তো আমি চেষ্টা করব, মানে অনেক সময় এমন হয় যে টপিক যদি ছোট হয় ১৫ টা প্রশ্ন করা যায় না। তো আমি চেষ্টা করব যে সবগুলো পরীক্ষা ১৫ নাম্বারের নিতে। যদি কোন টপিক খুব ছোট হয় সেক্ষেত্রে ১০ টা প্রশ্ন হতে পারে। আর বাকি সবগুলো ১৫ টা প্রশ্ন থাকবে। ১ম দিকের পরীক্ষাতে কোনো অপশন থাকবে না। মডেল টেস্টে গিয়ে হচ্ছে অপশন থাকবে। আ অর্থাৎ আপনাকে ম্যাথ করে হচ্ছে অ্যান্সার দিতে হবে। তো পরীক্ষার বিষয়ে আমরা হচ্ছে গ্রুপে আবার আলোচনা করব। আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি প্রশ্ন দিব। আপনারা হচ্ছে আমাকে উত্তরটা আমার মেসেঞ্জারে হচ্ছে আপনারা ছবি তুলে বা হচ্ছে লিখে যেভাবে দেন সেভাবে জমা দিবেন। তো আপনাদের